উন্মেষ সাহিত্য সাময়িকীর নিয়মিত সাক্ষাৎকার অনুষ্ঠান মুখোমুখি বাতচিতে আপনাদের সবাইকে স্বাগত। এবারের পর্বে অতিথি হিসেবে আছেন রম্য লেখক ও কথা সাহিত্যিক শফিক হাসান। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 23টি। আসন্ন বইমেলায় তার দেখি বাংলার মুখ বইটি প্রকাশ হয়েছে, আরও প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকটি বই। চলুন তার সাথে আমরা আলাপচারিতা শুরু করি। প্রথমে আমরা জানতে চাই, আপনি লেখেন কেন? লেখি কেন, এটা খুবই সহজ প্রশ্ন, আবার কঠিন প্রশ্ন। পাখি গান গায় কেন, এই যে নদী চলে কেন, কেন চলে, ফুল ফোটে কেন, প্রত্যেক জিনিসেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এই যে লেখক হওয়া, শিল্পী হওয়া, এরা হচ্ছে প্রকৃতির বিশেষ সন্তান, নির্বাচিত সন্তান। একজন মানুষ লেখক হবেন, শিল্পী হবেন, গায়ক হবেন, এটা তো তিনি জানেন না। তেমনি কেউ যে লেখক হবেন এটাও তিনি কিন্তু জানতেন না। তার বাবা মা, আত্মীয় স্বজন কারো পক্ষে বলা সম্ভব ছিল না যে লেখক হবেন কিনা। তো লিখি কেন, সব মানুষের ভেতরে একটা অন্তর্গত তাড়না আছে, অন্তর্গত বোধ আছে। তো সে মনে করেন আমাকে জানতে চাই, আমাকে বুঝতে চাই। লেখা হচ্ছে একটা খননের মাধ্যম, যে আমি লিখতেছি, লিখে আমাকে জানছি, আমাকেই খনন করছি। এই খনন করতে করতে নিজেকে জানা, এই নিজেকে জানতে গিয়েই আমার গল্পটা হয়ে ওঠে কারো গল্প, যে আমার সাথে মিলে যায়, ভালো লাগলো বা ভালো লাগলো না, পছন্দ হলো বা পছন্দ হলো না। এটা হচ্ছে একটা দিক। লিখি কেন, এই প্রশ্নের আসলে সর্বজন গ্রাহ্য বা বিশ্বাসযোগ্য অথবা আপনাকে সন্তুষ্ট করবে এরকম কোনো উত্তর নাই। আচ্ছা, তাহলে রম্য লেখেন কেন? রম্য লিখি, এটার ভালো প্রশ্ন আছে। আমরা ঢাকায় যারা বসবাস করি তাদের জীবন অনেক কঠিন, সেটা আপনি জানেন। আমি যখন ঢাকায় প্রথম আসি, আমি রম্য লিখছিলাম পত্রিকার পাতা ভরানোর জন্য শুধু। আর একটা রম্য লেখা হলে 200 টাকা 500 টাকা বিল, মাস শেষে আমরা বিল পাই, সেই বিলের জন্যই আর কি আমি তো লিখতাম। একটা সময় এই বিলের জন্যই লিখতাম। তো পত্রিকার প্রত্যেক সপ্তাহে এখানে ওখানে নানান জায়গায় লেখা ছাপা হতো। এর আগে আমি লিখতাম গল্প, ছোট গল্পের বই আছে 3টা, ছোট গল্প লিখতাম। তো এই যে রম্য বেশি লেখা হয়, বেশি ছাপা হয় এখনও, তো রম্য লেখকের শিল একটা মানুষ আমার গায়ে সেঁটে আর কি দিল। তো আমি হতে চেয়েছি গল্পকার, নিজেকে বিশ্বাস করি আমি গল্পকার। সেই মানের আমি গল্প লিখতে পেরেছি কি না, লিখতে পারবো কি না, ওইটা হচ্ছে আরেকটা প্রশ্ন। কিন্তু এই যে রম্য লেখক, রম্য লিখি, ওইটা আমার জন্য খুব, আমার পরিচয় ওইটা হয় না, বড় সড়ো পরিচয় ওইটা না। আচ্ছা, সাহিত্যের তো আরো মাধ্যম ছিল, কবিতা ছিল, তো গল্পকার হইতে চেয়েছেন, রম্য লেখক হয়েছেন, কবি হলেন না কেন? কবি, আসলে কবিতার প্রতি সহজাত আকর্ষণ সবারই থাকে, আমারও ছিল। আমি যে কবিতা লিখি না এই বিষয়টা এমন না, কবিতা আমি লিখেছি, কিন্তু সম্পাদকরা আমার কবিতা পছন্দ করেন না। আর একটা সময় আমার ধারণা ছিল অভিধান থেকে দেখে একটু জটিল কঠিন কিছু শব্দ পাশাপাশি বসিয়ে দিলে বুঝি কবিতা হয়। আসলেই তো তা না, প্রত্যেকটা কবিতার একটা অর্থ আছে, প্রত্যেকটা ভালো কবিতাই একটি গল্প, সার্থক গল্প। প্রত্যেকটা ভালো কবিতা, যদিও এখনকার অনেক কবিতার গল্প নাই, অনেক কবিতা বোঝাই যায় না। তো আমি এই চট্টগ্রামে ছিলাম, দৈনিক আজাদি নামের একটা পত্রিকা আছে, স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক, মানে এটা পুরনো পত্রিকা, স্বাধীনতার পরপরই এই পত্রিকা মানে চালু ছিল, বন্ধ হয় নাই। তো আজাদিতে আমি আজমিশালী নামের একটা পৃষ্ঠা ছিল, তখন বের হতো প্রতি মঙ্গলবারে। তো সব্যসাচী চৌধুরী রোমেল নামের এক ভদ্রলোক, তিনি আইনজীবী, তিনি এই পাতাটা সম্পাদনা করতেন। তো আমি একবার কবিতা পাঠালাম, যেটা আপনাকে একটু আগে বললাম, কঠিন কঠিন শব্দ বসিয়ে তো দিলাম। তো কঠিন কঠিন শব্দ বসিয়ে আমি পাঠিয়ে দিলাম। তখন তো আমাদের মাধ্যম ছিল 2 টাকার খাম, যে 2 টাকার হলুদ খাম, কবিতা লিখলাম কাগজে সেঁটে দিয়ে পোস্ট অফিসে গিয়ে পোস্ট করলাম, ওইটা অফিসে পৌঁছালো। আর অফিসে গিয়েও যে লেখা দেওয়া যায়, একটু সম্পাদকদের সাথে গল্পগুজব করে আসা যায়, সেই আত্মবিশ্বাস তখন ছিল না। তখন ছিল, আরে এই ঝানু সাংবাদিক, এত বড় সম্পাদক, তাদের কাছে কেমনে দাঁড়াবো। তাহলে আমি যে এই অন্তঃসার শূন্য মাকাল ফলও বলবো না, মাকাল ফল বললে তো বাইরে সুন্দর, বাইরে অত সুন্দর না। তো আমি যাই নাই, আমার বেশিরভাগ লেখাই আমি পাঠাতাম ডাকে। তো আজাদিতে কবিতাটা পাঠানোর পরে আমানুল্লাহ চৌধুরী শাহের নামের আমার এক বন্ধু ছিলেন, তিনি পরে নাম পাল্টালেন, এখন নাম হচ্ছে শাহের আমান। তিনি অফিসে গেলেন, তিনি লেখাটা দিতেন হাতে হাতে, সম্পাদকের হাতে হাতে। তো সব্যসাচী চৌধুরী রোমেল তাকে বললেন
এই শফিক তো একটা কবিতা পাঠিয়েছে, ও কবিতার নাম এটা পাঠালো কি, তার সাথে যদি তোমার দেখা হয় তুমি ওকে তো জিজ্ঞেস করো এটা পাঠাইছে কি। তো সে আমার বলে কী পাঠালাম, কবিতা কি, মানে কবিতা কি। তো আমার তখন টনক নড়ে যে আমি কবিতা বলে যেটাকে যেমন কবিতা ভাবতাম, কবিতা তো তা না। কবিতা হচ্ছে সেই গল্পের মতন আরেকটা মাধ্যম, যে অর্থহীন কবিতা। এখন যদি অনেকে অর্থহীন কবিতা লিখছেন, আমিও লিখছি অর্থহীন কবিতা, আমি জানি না। আপনি যদি বলেন এই কবিতার অর্থ কী, আমি জানতাম না, এখনও বলাটা কঠিন। কিন্তু কিছুটা, সবটা না হোক, 5% 10% কেউ যেন বুঝতে পারেন যে কবি বলতে চাইলেন ওইটা। এই জিনিসটা বুঝতে পারা থাকাটা জরুরি। আমি তার দ্বিতীয় ধোকাটা খেলাম মিরপুরের মাজার রোডে শাহিদুল ইসলাম একটা কবি কণ্ঠ নামের লিটল ম্যাগাজিন সম্পাদনা করতেন। তিনি প্রথম আলো বন্ধু সভার পাতায় একবার ঘোষণা দিলেন 2002 বা 2003 সালের দিকে। তখন তো অনেক লিটল ম্যাগাজিনের প্রকাশিত হতো, এটা জোয়ার ছিল, ওখানে লেখাবান করতেন অনেকেই। তো তিনি ঘোষণা দিলেন কবিতা পাঠান। আমি একটু আগে যেটা বললাম যথারীতি হামতাম দিয়ে কবিতা পাঠিয়ে দিলাম। তিনি আমাকে কবিতাটা ফেরত পাঠালেন 1 সপ্তাহ পরে, বললেন যে কবিতা তো আসলে শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনালি ওই কবিতা প্রকাশিত হবে, আপনি এটা অনুবাদ করে দেন। তো অনুবাদ আমি নিজে তো ইংরেজি জানি না, ভালো ইংরেজি জানি না, আমি যে অনুবাদ করিয়ে দিব আরেকজনের কাছে, আমার বয়স কম, আমি যে খুব বেশি করবো অনুবাদ করা বা ভালো অনুবাদ করতে পারে কে খুঁজে বের করব, সেটা আমি আর করি নাই বা পারি নাই। তার অনেক পরে এসে আমি আবিষ্কার করলাম এই ভদ্রলোক তো আসলে আমার সাথে মজা করছেন। যদি অনুবাদই করতে হয় তিনি তো নিজেই করাতেন বা তিনিই করতেন। তো তার অনেক বছর পরে বইমেলার লিটল ম্যাগাজিন চত্বরে 2012 কি 13 সালে ওনার সাথে আমার দেখা হয়। তো উনি একটা পত্রিকা সর্বশেষ সংখ্যা প্রকাশ করবেন, প্রত্যেকটা স্টলে গিয়ে তিনি বললেন এই বের হবে, এই আপনারা লেখা পাঠেন। তো সাধারণত লিটল ম্যাগাজিন স্টলে সম্পাদকরাই বসেন, আমিও ততদিনে সম্পাদক হয়ে গেছি। লিটল ম্যাগাজিনের সম্পাদক যে ভাবি আলাদা, তিনি আমাকে সম্পাদক মনে করে দিয়ে গেলেন। কিন্তু আমি যে সেই কুলাঙ্গার কবিতা লেখার কারণে তিনি আমাকে অপমান করেছেন, আমিও বলি নাই, তিনিও বলেন নাই। তো এই তো গেল 2টা। আবার আমি রহস্য পত্রিকায় কবিতা লিখেছি, কবিতার জন্য আমি প্রশংসিত, ধিকৃত, নিন্দিত সবই হয়েছি। তো আপনি যে বললেন সম্পাদক হিসেবে আপনারে কাগজ দিয়ে গেছে, কবিতা লেখার আহ্বান করেছে, তো পরে কি লিখলেন কবিতা? না, কবিতা আমি লিখি নাই, আমি এখনো কবিতা লিখি না, কারণ আমি জানি যে মানের কবিতা আমি লিখতে চাই বা কবিতা বলতে আমি যেটা বিশ্বাস করি সেটা তো আমি পারি না, আমার দ্বারা হয় না। এখন আপনি যদি বলেন যেন তেন কিছু একটা দিয়ে দেন, লিখে দেন, সেটা আমি পারবো। এই যে যেন তেন বললাম, এই যেন তেন কবিতা লিখছেন, এই এখন দেশে লাখ লাখ কবি যেন তেন কবিতা লিখছেন। আমার মন চাইলো দুমদাম মনে কিছু শব্দ, কাঁচা আবেগ, বুদবুদের খানা। আমি এই এখন 21শে বইমেলার পাশাপাশি আগে একটা বইমেলা হতো, ঢাকা বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় যে খেলার মাঠ, এই যে দোয়েল চত্বরের পাশেই, তখন আমাদের 2টা বইমেলা পাশাপাশি হতো, এই যে এক যুগ আগেও। বইমেলা শেষ কয়েক মাস পরে ওইটা শুরু হবে। তো ওইটা অনেক বড় স্পেস ছিল, প্রায় সব প্রকাশক ওইখানে থাকতো, স্টল থাকতো। আমি একবার বইমেলায় গেলাম, তো লিলি হক নামের একজন প্রকাশক আছেন, লেখক ও প্রকাশক, তার প্রকাশন নাম চয়ন নামে তিনি পত্রিকা সম্পাদনা করেন। সেগুন বাগিচায় হচ্ছে তার অফিস বা বাসা। তো উনি একজন কবিকে বললেন, এই আমি তো আমাদের সংখ্যা তো বের হচ্ছে, তুমি কবিতা পাঠাইও। কবি বললেন কবিতা, আসলাম যখন কবিতা দিয়ে যাই, এখন লিখবেন কিসে, কলম পকেটে আছে না, পকেটে ছিল না, লিলি হকের কাছে কলম চেয়ে নিলেন, কলমটা দেন, কাগজ কই, কাগজ তিনি নিচে খুঁজতে সিগারেটের সেলোফেন আছে না যেটা ভিতরে থাকে, তিনি এটা করিয়ে ধুলামুক্ত করলেন, ধুলামুক্ত করে তিনি দাঁড়িয়ে কবিতা লিখে আপা নেন। তা আমি পুরো প্রক্রিয়াটা দাঁড়িয়ে তো দেখলাম, তিনি কখন কবিতা পাঠাবেন, কখন সময় হবে, তার চেয়ে বরং এখনই তো দিয়ে দেন। তো তিনি যে কবিতা লিখেছেন, আমি বলছি না যে দাঁড়িয়ে তৎক্ষণাৎ কবিতা লেখা যাবে না বা লিখলে খারাপ হবে, তা না, কিন্তু কবিতাটাকে একবারে সিগারেটের কাগজে পৌঁছে দিয়েছেন লাখ লাখ কবি তারা, এবং এই চর্চা এখনও হচ্ছে। এই চর্চার মধ্যে আমি নিজেকে সামিল করতে চাই না বলে আমি কবিতা লিখি না। তারপরে আপনি যদি একটা কবিতা চান বা কেউ একটা কবিতা চান, আমার বন্ধুদের অনেকে সম্পাদক, তারা ভয়ে আমার কাছে কবিতা চায় না, জানে ওই ছাতা মাতা কি একটা ধরিয়ে তো দিবে, তো তারাও চায় না, আমিও তো দিই না। কিন্তু কেউ চাইলে আমি আন্তরিকভাবে চেষ্টা করি কবিতা একটা যেন
লেখা যায় বা তাদেরকে দেওয়া যায়। আর যদি পাঠক গালাগালি করে, পাঠককে তো আমি দেখতেছি না দূরে গিয়ে গালাগালি করুক, অনেক ক্ষমতাবান মানুষকে তো লোকে গালাগালি করে, তো আমাকেও গালাগালি করুক, গালাগালি করলো সেটা মনে করবো আমার একটা অর্জন, আমি লিখেছি, আমার লেখা হয় না, এই জন্য মানুষের গালিটা আমি পেলাম। তাহলে যে ঘুমের বাদ্যে রাষ্ট্র নাচে, আপনি যে কবিতার বই করলেন, এটার প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপট ছিল, আমি তো ওই অনেক বছর ধরে কবিতা লিখছিলাম, ওই যারা চেয়েছে বা চায় নাই, কবিতা তো অনেক আগে জমেছে। তো এতক্ষণ ধরে আপনাকে যা বলেছি যে আমি এই যে চলমান যে কবিতার চর্চায় যে লাখ লাখ মানুষের স্রোত, আমি একমত। আমি ওদেরকে অনেককে বকা দিই, এই কি কবিতা লিখছো, কি মন চাইলেও লিখে ফেলতো, আমি অনেক লোককে বকা দিলাম। তো অনেকেই আমার উপরে খুবই বিরক্ত, খুবই নাখোশ, এই লোকটাকে আমরা এই রাতে ঘুমাই না, সোহরাওয়ার্দী উদ্যানে থাকি, শাহবাগে জীবন কাটিয়ে দিলাম, এই সিগারেটের ফিল্টার রাস্তা থেকে টুকিয়ে খেলাম, এত কষ্ট করে কবিতা লিখি, এই লোকের কাছে আমরা প্রশংসা দূরে থাকুক স্বীকৃতিও পাই না। তখন আমার মনে হলো আমি যদি আমার খারাপ কবিতাগুলি দিয়ে একটা বই করি, যারা উৎকৃষ্ট লাখ লাখ কবিতা, আমার উৎকৃষ্ট কবি, স্বর্ণপদক প্রাপ্ত কবি, ওই কবিতার চেয়ে খুব একটা খারাপ হবে না। আমার কবিতা এগুলিকে আমি বলছি না কবিতার মতন কিছু একটা। তা আমার মনে হয় এরা যে জিনিসের জন্য জান প্রাণ করে, জান পাত করে, ওটা তো আমি তো অবলীলায় আমি লিখে দিই, মানে লিখে ফেলছি। বা এখন আপনি একগুচ্ছ কবিতা চাইলে এক সপ্তাহের মধ্যে একগুচ্ছ কবিতা আমি আপনাকে দিতে পারবো। তখন আমার মনে হয় যে আমি একটু রাখি, একটা ডকুমেন্ট রাখি। তো অচিন্তচরণকে বললাম যে দেশ পাবলিকেশন থেকে, আমি বললাম যে ভাই আমার তো একটা কবিতার বই আছে, পাণ্ডুলিপি আছে, আপনাকে পাঠাবো কিনা। তো তিনিও একজন, তাকেও কবিতা লেখার জন্য আমি বিস্তর গালমন্দ করেছি, বলছে এই ভাই অচিন্ত ভাই লিখছেন কি, কবিতা তো বুঝি নেই। তো এখন অনেকেই আমারও, তখন তিনি আমাকে ঘায়েল করা যাবে বলে তিনি বইটা প্রকাশ করে ফেলেন যে তুমি সবসময় আমাদেরকে গালে দিছ, তুমিও কবি, এই বই প্রকাশের মাধ্যমে এটা প্রমাণ হবে। তারপরে 2022 সালে বইটা যখন বের হলো, ও বইমেলার স্টলে কিন্তু কভারের ছবিতে থাকে, ওই ব্যানারে উপরে, যে যখন আমার কবিতার বইটার ছবি ছিল একবারে উপরে, যেখানে কাঠ লাগানো হয়, যেমন প্রকাশনের নাম দেওয়া হয়, তারও উপরে একটা চূড়া, যে মনে করেন তাজমহলের মতন একটা চূড়া, উঁচু চূড়া। আমি দেখলাম যে কভারটা কোন জায়গায় উঠলো। সেই বইটা হলো, আমার ধারণা ছিল 1 কপি বইও মানুষ কিনবে না, কিন্তু আমার এই কবিতার বই বিক্রি হলো 7 কপি। আমাদের অনেক জনপ্রিয় কবি বা যারা ফেসবুকে এখানে ওখানে কবিতা লিখে ফাটিয়ে ফেলে, 7 কপি বই কিন্তু তাদের বিক্রি হয় না। আমি একজন লোককে বলি না, বরং এমনও হয়েছে একজন বললো যে ভাই চলেন আপনার বইটা কিনি। আমি বই তো স্টলে, বই কিনলে তুমি কিনো, আমাকে কেন লাগবে। তো এখন এই যে লেখককে সাক্ষী রেখে বই কিনে, এই চর্চা অনেকেই করে। তো বই কেন, তোমার মন চাইলে কিনবা, নইলে কিনবা না, আমি তোমাকে সাথে নিয়ে চলে যাব, তারপরে তুমি বইটা কিনবে। আমি না থাকলে ওই বই কেনার গরজ তোমার থাকবে না, তুমি তো ক্রেতা হিসাবে, পাঠক হিসাবে তো সঠিক না। তো তার সাথে আমি গেলে মনে করেন আরও কিছু কপি বিক্রি হতো, আরও বই বিক্রি। আরেকটা জিনিস, লেখকের বই বেরিয়েছে, লেখক স্টলের সামনে আসলো, লোকজন দেখলে আরে ভাই, কেউ মন থেকে কেনে, কেউ আবার বাধ্য হয়ে চোখ শরমে কেনে। তো এখন হচ্ছে আমি না থাকলে আমার যদি 2 কপি বই বিক্রি হয়, ওইটাই হচ্ছে সত্যিকারের বিক্রি। আমি পার পক্ষে স্টলের কাছাকাছি থাকি না। যদি এখন প্রকাশকরা নাখোশ খান, তারা চায় বিক্রি, অনেক টাকা ইনভেস্টের বিষয়, তো আমি থাকি না বা থাকতে পারি না, আমার কাছে অরুচিকর মনে হয় বিষয়টা। তো যাই হোক, এর মধ্যে 7 কপি বই বিক্রি হলো। নির্জন শব্দ যে প্রচ্ছদ কবি ও প্রচ্ছদ শিল্পী, তিনিও বইটা কিনলেন, আমি অবাক হলাম আর কি। তো আরও কেউ কিনেছে। এটা হচ্ছে বইমেলার কথা বললাম, বইমেলার পরেও আরও বই বিক্রি হয়েছে। এখন আপনি বলেন 7 কপি কেন, 700 কপি নয় কেন? এখন 7 লাখ টাকার রয়্যালটি পাইছে এরকম লেখক আমাদের চারপাশে অনেক আছে। 7 লাখ টাকার রয়্যালটির চেক আপনাকে দিয়ে দেবে, ফেসবুকে দেবে, কিন্তু অনেক কিছুই ফেক। তারা দেখাতে চায়, বোঝাতে চায়, দেখো আমি কত বড় কবি, আমি কত বড় সরল লেখক। এই যে কোনো বই যে প্রি অর্ডারে ঘোষণা দেওয়া হয়, প্রথম 200 জন, প্রথমে 500 জন পাবেন লেখকের অটোগ্রাফ। তো বই যদি বিক্রি হয় 10টা, প্রি অর্ডার যদি 10টা পড়ে, আপনি 500 অটোগ্রাফটা দিবেন কোন জায়গায়? আচ্ছা, তো এই যে বই বিক্রি কিনে নিয়ে এরকম নানান রকম ভণ্ডামি আছে। এই ভণ্ডামির মধ্যে আমার কবিতার বইটা পড়ে গেছে, 7 কপি বিক্রি হয়েছে। আমি মাশাআল্লাহ আমি সন্তুষ্ট। বইমেলা 2025 সামনে আরও 2-1 কপি বই বিক্রি হবে বললে আমি
প্রত্যাশা করি, আশাবাদী আরো 2-1 কপি বই বিক্রি হবে। এখন তো আমরা দেখি অনেকে টাকা দিয়ে নিজেরাই বই বিক্রি করে, তো এই বিক্রিটাকে, এই টাকা দিয়ে বই বের করাটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? টাকা দিয়ে বই বের করা, আমি এটাকে খারাপ বলবো না। অনেকের প্রয়োজন, অনেকের জন্য এটা ছাড়া বই হবে না। মনে করেন আমি ঢাকায় থাকি, আমার 2-4 জন বন্ধু আছে প্রকাশক বা কেউ আছে, বা আমি নিজেই কাউকে অন্যভাবে সাপোর্ট দিই। হয়তো কারো একজন প্রকাশকের 10টা বইয়ের রিভিউ আমি দিলাম করে, কৃতজ্ঞতা স্বরূপ তিনি আমার একটা বই প্রকাশ করলেন। তো একই অবস্থা যদি আপনার বগুড়ার সোনাতলার যদি জামিল উদ্দিনের হয়, জামিল উদ্দিন একটা বই, তার কবিতার বই কোনো একজন প্রকাশকের কাছে পাঠালেন, ইমেল করলেন, সে এটা তো দেখবে, এটা তো খুলবে না, বা হার্ড কপি পাঠালেন, সে হার্ড কপি খুলে 3টা কবিতা পড়বেন বা ভালো কি খারাপ যাচাই করবেন, এমন লোক, এমন প্রকাশক কিন্তু নাই। কারণ পুরো জিনিসটা চলে গেছে ব্যবসার মধ্যে না গিয়েও উপায় নেই আসলে। কারণ একটা বই প্রকাশ করতে 20 থেকে 40 হাজার টাকা খরচ হয়। কবিতার বই তো দূরে থাকুক, কোনো বই তো মানুষ এখন কিনে না। একটা সময় আমাদের ধারণা ছিল কবিতার বই বিক্রি হয় না, গল্প উপন্যাস বিক্রি হয়। এখন গল্পও বিক্রি হয় না, উপন্যাসও বিক্রি হয় না, কবিতা তো হয় না। এখন যেটা বিক্রি হয় ওইটার লেখক হয়তো কোনোভাবে প্রচারণা এগিয়ে তিনি নানান রকম কায়দা কানুন করছেন, অথবা হতে হবে অমুক ব্যাংকের এমডি, অমুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এই অমুক কলেজের স্যার, বা অমুক ক্ষমতাবান, কিছু না কিছু। শুধু বইয়ের জন্য বই কিনে এরকম লোক খুবই কম। আর টাকা দিয়ে বই করা, টাকা দিয়ে বেশিরভাগ লোক আসলে টাকা দিয়ে বই করে বাস্তবতা। আমি এটাকে খারাপভাবে দেখছি না, কারণ টাকা দিয়ে বই না করলে তার প্রথম বই তো বেরই হবে না। এবং আমাদের অতীতে 60-এর দশকে হায়াত মাহমুদ স্যার, নির্মলেন্দু গুণ স্যার, অনেকেই টাকা দিয়ে বই করেছেন। প্রথম বই, দ্বিতীয় বই তারা টাকা দিয়ে প্রকাশ করেছেন, তাদের লেখা মানুষ গ্রহণ করেছে, প্রকাশকরা বুঝেছে না ইনি আসলে সত্যিকারের লেখক, উনার বই প্রকাশ করা যাক। এবং সর্বশেষ আমাদের এই সময়ের উদাহরণ যে আনিসুল হক, তার প্রথম বইয়ের নাম বোধহয় কবিতার বই, খোলা চিঠি সুন্দরের কাছে, কবিতার বই। তিনি কাঁটাবনে ছাপলেন, লিটল ম্যাগাজিন স্টলে বসে নিজেই বিক্রি করলেন, বোধহয় 400 কপি বই বিক্রি হলো তার। তো তিনি কোন একটা জায়গায় বলেছেন বা লিখেছেন, আমার লিটল ম্যাগাজিন স্টলে বই বিক্রি পর 80 দশকে লিটল ম্যাগাজিন স্টলে বই বিক্রি করার পর আমি প্রেসের পাওনা পরিশোধ করেছি। তো এই প্রক্রিয়ায় অনেকেই যান। তো তার লেখা যদি ভালো হয়, তার লেখা যদি পাঠক গ্রহণ করে, প্রকাশকের যদি মনে হয় না ইনি সত্যিকারের লেখক, প্রকাশক তার বই ছাপবেন, প্রকাশ করবেন। কারণ পুরো জিনিসটাই তো আসলে বাণিজ্য না, এটা তো শিল্প। যদিও শিল্প সমজদার আমাদের দেশে কমছে, খুবই কম, এর মধ্য দিয়েই তরুণরা এগুচ্ছে, তাদের বই প্রকাশ হচ্ছে, প্রকাশকরা ইনভেস্ট করছেন। তো এই জন্য প্রকাশকরা ইনভেস্ট করবে, প্রকাশকের মনোযোগ কাড়ার জন্য, পাঠকের মনোযোগ কাড়ার জন্য হলেও নিজের উদ্যোগে টাকা খরচ করে বইটা প্রকাশ করা দরকার। এটা অবশ্যই পজিটিভ দিক। খারাপ হয় কি, সমাজে একটা মানুষের ধারণা করে কি, এই লেখক তো বই নিজে ছাপছে, নিজেই করছে, তার মানে কি আমরা পাবো, আমাদেরকে দেবে। এখন বইটা যদি লেখক নিজে প্রকাশ করে থাকে, নিজের অর্থায়নে, তার অনেক টাকা খরচ হয়েছে না, তা আমাদের দরকার হচ্ছে বইটা কেনা। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মী, আশপাশে শত শত লোক থাকে, কিন্তু 2-4 জন লোকেরও মন চায় না যে বইটা কিনে পাবো, আমরা তো পাবো, বা লেখকের ভাগ্নে মনে আরে মামা তো আমাকে দেবে। এবং কি লেখকের বউ লেখকের বইটা কেনে না, লেখকের বাবা মা কিনে না। দরকারটা যে লেখকের বাবা মা, পরিবার সবাই মিলে দলবল কিনে গিয়ে বইটা কেনা, বইমেলা গিয়ে কেনা, তাতে লেখক উৎসাহিত হয়। সে যে কাজটা করে তার মনে হলো সেটা কাজ। এখন কথা হচ্ছে বাবা মার কাছ থেকে এটা তো পাই না, বরং উল্টা শুনে তো বাবা মাকে কবি হয়ে গেছে, একটা বিদ্রুপ তো কবি বাইরেও পাচ্ছে, ঘরেও কিন্তু তার সম্মান নাই। ঘরেও কিন্তু দরকার ছিল তার বউ, অনেকের বউ কিনে না, বই কিনবে, বই পড়ে না, বা তার ছেলেরা কেউ দেখে না। আসলে এত শিল্পচর্চা, এত বিরূপ। তো এখন এই যে লেখক যখন নিজে টাকা খরচ করে বইটা প্রকাশ করেন, আমাদের সবার উচিত বইটা কেনা। আমরা বলতে তার লেখকের ঘনিষ্ঠ যারা, কিন্তু সে একই লোক কিন্তু আপনাকে হোটেলে নিয়ে যাচ্ছে, 1200 টাকা বিল দিচ্ছে, তার কোথাও আটকাচ্ছে না। আটকাবে কোথায়? 200 টাকা দিয়ে একটা বই কিনতে হবে, এটা হচ্ছে তার জন্য অনেক কষ্টের, জুলুম হয়ে গেছে। এটা বই কেন প্রকাশ করছে বা আমার কেন কিনতে হবে এই। কিন্তু বিষয় হচ্ছে
লেখক তো অনেক ইনভেস্ট, লেখকের মতন দুর্ভাগা তো আর কেউ হয় না, কারণ তার প্রতি পদে পদে ঘানি, গ্লানি, অপমান, অসম্মান এত কিছু সয়ে যখন তিনি বইটা প্রকাশ করেন, তার চারপাশের লোকের ধারণা কাজ হচ্ছে বইটা কেনা। এখন তারাও যে অমুক ভাই তো দেবে বা বন্ধু তো দেবে, তো বন্ধু তো শেষমেশ দেয়, কিন্তু এই যে ভুল ধারণা, যিনি প্রকাশ করলেন তিনি খুব সহজেই তো বইটা দিলেন বা পারলেন দিতে। তিনি জায়গা জমি বন্ধক রেখে হোক বা এই সুদে টাকা নিয়ে হোক, যেভাবেই হোক তিনি, বা ছাগল বিক্রি করে যেভাবে হোক তিনি 20-30-40 হাজার টাকা জোগাড় করলেন। আর যে লেখকের বই প্রকাশক করলেন নিজের ইনভেস্টে, তো তার পক্ষে তো সম্ভব না যে এখানে অমুককে দিব, তমুককে দিব, তমুক চাইলো, তার পক্ষে কিন্তু সম্ভব না। তো ওই এই জন্য মানুষের থাকে যে অমুক বই প্রকাশ করছে মানে নিজেই ছাপছে, নিজেই করছে। বিষয়টা তা না। বিষয়টা বই প্রকাশ, লেখক লিখেছেন, বই প্রকাশ করেছে প্রকাশক, ক্রেতার উচিত হচ্ছে বইটা কেনা। কারণ ক্রেতা তাকে থাকে লেখকের দিকে, লেখক বই দিবে, তো লেখকের জন্য এটা জুলুম। আচ্ছা, আমরা দেখি আপনি মাঝে মাঝে হুটহাট বেরিয়ে পড়েন, বিভিন্ন জায়গা দেখেন, ঘোরেন। তো একটা কথা প্রচলিত যে একজন নতুন মানুষের মুখ দেখায় একটা উপন্যাস পড়ার মতো, একটা উপন্যাস পড়ার সময়। তো এই ব্যাপারটাকে আপনি কি বলবেন, কি হিসেবে দেখেন? এটা আসলে আমি ভ্রমণ করতে পছন্দ করি, হয়তো আমার রক্তের মধ্যে ভ্রমণ বিষয়টা আছে। আবদ্ধ জায়গায় আমি থাকতে পছন্দ করি না। আমি মনে করেন সকালে চা খেলাম এক জায়গায়, রাতের খাবারটা খেলাম আরেকটা জেলায়, আমার লক্ষ্য হচ্ছে এমন। আর এই ঢাকায় যারা থাকে, যে ইট পাথরের দেয়াল, এখানকার বায়ু দূষিত, মানুষ দূষিত, মানে সব কিছু মানে ফেক, মানে মানুষ ভেগ ধরে আছে, ফেক মানুষরা। তো এর মধ্যে আমি একটু বিশুদ্ধ বায়ু চাই। আমি যদি একটু ধান ক্ষেতের কাছে যাই, একটু প্রকৃতির কাছে যাই, নদীর কাছে যাই, আমি যদি শ্যামলিনী স্বর্গের কাছে যাই, এটা একটু স্বস্তির কাজ হয়। আমি মনে আছি আমি কয়েক বছর আগে মানিকগঞ্জে গিয়েছিলাম। মানিকগঞ্জে যেখানে প্রশিকার প্রধান কার্যালয়, ওই কার্যালয়ে যেতে যেতে দেখলাম এই পাশে ভুট্টা ক্ষেত, আরও দূরে গিয়ে পেলাম ধান ক্ষেত, নানান জায়গায়। আমি ছুটির দিনে আমি গেলাম। রাতে যখন আমি ফিরে আসলাম, আমার ওয়াইফ বললো কোথায় গেছো? বললাম যে ওইখানে যে ধান ক্ষেত তো অনেক দেখি না, তখন ওই যেখানে ধান ক্ষেত পাইছি, খুব সবুজ, খুব সুন্দর ধান ক্ষেত। তা আমার ওয়াইফ তেলে বেগুনে জ্বলে উঠলেন, তোমারে পাগলও বুঝি না, ভালো মানুষও বুঝি না। আমাদের বাড়ির চারদিকে ধান ক্ষেত, আমাদের বাড়িটা এমন জায়গা, এটা দ্বীপের মতন। আপনি ডানে যান ধান ক্ষেত, বামে যান ধান ক্ষেত, সামনে ধান ক্ষেত, পেছনে ধান ক্ষেত। কারণ আমার তো ধান ক্ষেতের মাঝখানেই আমি থাকি। আমাদের নিজেদেরই ধান ক্ষেত আছে 3 দিকে। তার মানে তুমি কিসের ধান ক্ষেত দেখতে তুমি মানিকগঞ্জে গেলা? তো তোমার পাগলও বুঝি না, ভালো মানুষও বুঝি না, আমি কিছুই বুঝি না। তো কথা তো সত্য। আমাদের এখন এই যে আমাদের যে অন্তর্গত যে বোধ বা আমাদের যে সফটওয়্যার একটু এলোমেলো, একটু উল্টাপাল্টা, এটার সাথে তো সুস্থ স্বাভাবিক মানুষ মিলবে না। যেমন আমি একটা সময় সিনেমা দেখতাম, আমি চট্টগ্রামে ছিলাম, যত সিনেমা ছিল সব হলে দেখতাম। তো আমার বন্ধুরা খাপে যায়, ফেনীতে তো অমুক সিনেমা, যাও দেখে আসো, কুমিল্লার অমুক হলে তো অমুক সিনেমা চলে, যাও দেখে আসো। তুমি শুধু জেলার সিনেমা কেন, তুমি তো বাইরের সিনেমাগুলিও তো দেখবে। তো বিষয় হচ্ছে এমন, ভ্রমণও এমন। আমি আসলে এক জায়গায় থাকতে হাঁপিয়ে উঠি। এখন ভ্রমণ করা তো খুব সহজ বিষয় না। অনেক বিষয় ভ্রমণের সাথে যুক্ত। একটা প্রথম কথা হচ্ছে সুস্বাস্থ্য, দ্বিতীয় হচ্ছে সময়, তৃতীয় হচ্ছে অর্থ। এই 3টা বিষয়ের সমন্বয় হলেই, আবার মানসিক অবস্থা আছে, আমার মানসিক অবস্থা ভ্রমণ উপযোগী কিনা, অনুকূল কিনা, এগুলি সমন্বয় হলেই আসলে ভ্রমণটা করা সম্ভব। তো এগুলি আমাদের নাগালে থাকে না। আমরা মনে করেন ভ্রমণ যারা করতে পছন্দ করে তাদের এরকম সমস্যা থাকেই। তো যিনি বই পড়তে পছন্দ করেন, দেখা যাবে যে তার বই কেনার মতন টাকা নেই। যিনি সিনেমা দেখতে পছন্দ করেন, দেখা যাবে সিনেমার টিকিট কেনার মতন টাকা তার নাই। এরকম সমস্যা সবারই কিছু না কিছু থাকেই। তো ভ্রমণিক হিসাবে আমারও আছে। আমরা দেখি যে লেখাটাকে, শুধু লেখাকে পেশা হিসেবে নিয়েছেন এরকম মানুষ আজকাল দেখা যাচ্ছে না। যে কবি, সম্পাদক বা কবির সাথে সাংবাদিক আরো কাজবাজ করতেছে। তো লেখাটাকে পেশা হিসেবে না নেওয়ার কারণটা কি?
লেখা তো আসলে মানুষ পড়ে না, মানে মানুষ তো লেখা, যদি আপনি পত্রিকা বলেন, যদি বই বলেন, লেখাটাকে পেশা হিসাবে নিতে পারছেন আমাদের দেশে মোটা দাগে দুজন মানুষ, হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন। 80-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত বা 00-এর দশকেও তাদের প্রচুর বই বিক্রি হতো, বই বিক্রি করে তারা সংসার চালাতে পারতেন। আর এখন কি পরিমাণ বই বিক্রি হয়, একটু আগে বললাম যে কবির বই কেন বিক্রি হয় না। কারণ বই প্রকাশিত হয় 150 থেকে 200 কপি। তো 200 কপি বই যদি প্রকাশিত হয়, রয়্যালটির হিসাব যদি আপনি করেন 10-15% হিসাব, যদি 200 কপি বই বিক্রিও হয়ে যায় 10-15% বইয়ের দাম যদি 200 টাকা হয়, 3-4 হাজার টাকার একটা হিসাব। তো বই তো বিক্রি হতে বা হাজার হাজার কপি বই বিক্রি হলে রয়্যালটির লেখক একটা টাকা পেলেন। লেখক যদি মাসে 1 লাখ টাকা ইনকাম না যদি হয়, অন্তত 50,000 টাকা হলেও লেখক হয়তো ডাল ভাত খেয়ে বাঁচতে পারেন। সেটা তো এখন নাই। এখন তো লেখকের বইয়ের জন্য উল্টো ইনভেস্ট করতে হয়। তাহলে বই বিনিয়োগ করে কেউ লেখক পরিচয় দাঁড়ানো তো খুব কঠিন। এখন আমাদের হচ্ছে কি, যিনি লেখক হবেন তার কোনো না কোনো পেশা থাকতে হবে। ওই লেখালেখিকে আর ওই পেশা হিসাবে নেওয়ার সুযোগ নাই। আগে যারা পেরেছেন, হুমায়ুন আহমেদ পেরেছেন। হুমায়ুন আহমেদ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিকে বলা হয় অধ্যাপনা করে দেশের সবচেয়ে বড় চাকরি, সবচেয়ে সম্মানজনক চাকরি। সেই চাকরি ছেড়ে তিনি লেখালেখি করলেন। আর ইমদাদুল হক মিলন বিদেশে গেলেন জীবন জীবিকার তাগিদে, জার্মানি থেকে তিনি দেশে ফিরে আসলেন। তার তো অনেক রকম সংগ্রাম। আমরা তো অনেকেই হালকার লেখক, প্রেমের লেখক বলে ইমদাদুল হক মিলনকে গালি দিই, কিন্তু আসলে তার যে সংগ্রাম, তার এইগুলি জানলে তার প্রতি শ্রদ্ধা জাগবে। গালি তো পরের কথা। আচ্ছা, আপনি বললেন যে জীবন জীবিকার তাগিদে গেল, তাহলে আবার এসে পত্রিকাতে কাজ করতেছে না? পত্রিকা তো অনেক পরে আসলো। আচ্ছা, কিন্তু আপনি বললেন যে মোটা দাগে দুজন নিছে, কিন্তু আমরা দেখতে পেলাম যে দুইজনও প্রকৃতপক্ষে হইল না। মানে লেখাটাই পেশা, কেউ অধ্যাপনা করছে, কেউ পরে জীবিকার তাগিদে বিদেশ গেল, পত্রিকায় ঢুকলো। তাহলে তো না, হয় নাই। যখন পর্যন্ত মানুষ বই কিনেছে ততক্ষণ পর্যন্ত তারা পেশাটা, লেখাটাকে পেশা হিসাবে রাখতে পারতেন। যেমন ইমদাদুল হক মিলনের ভালোবাসার সুখ দুঃখ নামের একটা উপন্যাস আছে। ওই উপন্যাসটা এক বইমেলায় বিক্রি হলো 85,000 কপি। আর এখন আমাদের পুরো মেলার বই 85,000 কপি বিক্রি হয় কিনা সন্দেহ আছে। তো বই তো আসলে 1000 কপি, লাখ কপি বিক্রি হতে হবে, তারপরে লেখকের পক্ষে লেখালেখিটাকে সামনে রাখা সম্ভব। তারপরে তো ইমদাদুল হক মিলন এই পত্রিকায় চাকরি করলেন, এখনও তিনি জাতীয় একটি দৈনিকে চাকরি করেন। এটা যখন মানুষ বই পড়া ছাড়ছে, লেখকরা কিন্তু পিছিয়ে আসেন। জসিমউদ্দিন অনেক আগে একটা কথা বললেন যে আপনারা বই কিনুন, আপনাদের নিজের জন্য হলেও বই লেখকদের বাঁচিয়ে রাখা প্রয়োজন। কারণ লেখক যদি বেঁচে থাকেন, তিনি সমাজের অন্যায় অসঙ্গতির কথা তিনি বলবেন। লেখক যদি থাকেন, বেঁচে থাকেন। এখন লেখক, আপনারা বই কিনলেন না, তো লেখক তো বিদায় নিল। তো লেখক বিদায় নিলে আপনার সমস্যার কথা, সামাজিক অনাচারের কথা, রাষ্ট্রীয় অনাচারের কথা বলবে কে? সেই লেখককে তো থাকতে হবে। তো লেখক এখন নাই। লেখক আছেন, শৌখিন লেখক বা তাদের পেশা অন্যটা, কিন্তু লেখালেখির উপরে আছেন এমন মানুষ খুবই কম। কেউ কেউ চেষ্টা করছেন, হয়তো মনে করেন দুপুরে খেলেন, রাতে খান নাই, এই সোহরাওয়ার্দী উদ্যানে রাত কাটান বা রাত কাটাতেন, এমনও লেখক আছেন, কবি আছেন। এখন হয়তো বাস্তববাদী হয়েছে অনেকেই, কারণ এই যে যাপিত জীবনের যে আগের মতন এখন আর পারছে না। কারণ আজ সুপার মার্কেটে আড্ডা তো দিতেন দিনের পর দিন, এরকমও লেখক ছিলেন। এখন কিন্তু তারা নাই। তারা কেউ নাটকে, সিনেমায়, চাকরিতে, মাস্টারিতে, যেভাবে সম্ভব ওইভাবে আছেন। আপনি কি আশাবাদী যে ভবিষ্যতে মানে পেশা হিসেবে লেখালেখিকে বেছে নেবে, শুধুমাত্র লেখালেখি? না, আশাবাদী হওয়ার তো কোনো কারণ নাই আসলে। কারণ এই যে প্রযুক্তি কিন্তু দিন দিন অগ্রসর হচ্ছে, উন্নত হচ্ছে। এখন হচ্ছে এআইকে দিয়ে উপন্যাস লেখানো সম্ভব, এআইকে দিয়ে প্রস্তুত করানো সম্ভব, ছবি আঁকানো সম্ভব। মানুষ ঝুঁকে গেল প্রযুক্তিতে। তো লেখালেখি যদি উন্নত করতে হয়, একটাই কথা, বই পড়তে হবে, বই কিনতে হবে। বা বই আপনি পড়লেন না, সমস্যা নেই, কিন্তু বইটা কিনতে হবে। বই কিনলে তো এখানে লেখক, প্রকাশক, বাইন্ডার অনেক মানুষ আছে এটার পিছনে। তো বইটা মানুষ যদি না কিনে, বই পড়ার বা বই কেনার চর্চা না যদি থাকে, তাহলে ভবিষ্যতে লেখালেখিটা দাঁড়াবে কেমনে? কেউ যে লেখালেখিকে পেশা হিসাবে নেবে, সম্ভব না তো। কারণ আমাদের তো বইয়ের কাছে ফিরতে হবে। তবে এটা ঠিক,
এখন যে চলছে যে অসাম্য অবস্থা, আমি এটাকে একটা লাইনচ্যুত অবস্থাকে হিসাবেই দেখি। এই অবস্থা একটা সময় শেষ হলে মানুষ বইয়ে ফিরবে, কিন্তু তার একটা সময় পার হতে হবে, সেটা হয়তো আমরা তো দেখবো না বা আপনিও তো দেখবেন না, কিন্তু বইয়ের কাছে মানুষ ফিরতে হবে, কারণ কাগজের বইয়ের আবেদন আসলে ফুরায় না। আপনি পেশা হিসেবে পাণ্ডুলিপি সম্পাদনাকে বেছে নিলেন, জি। আচ্ছা, এটার ভবিষ্যৎটা কি? এই পাণ্ডুলিপির সাথে তো আসলে বইয়ের সম্পর্ক, আগে তো পাণ্ডুলিপি হয়, তারপরে পাণ্ডুলিপিটাই তো বই হয়, কারণ আমার বই তো নয়, পাণ্ডুলিপিটা থাকবে কোত্থেকে? আর এটাকে আসলে পেশা হিসাবে নেওয়ারও সুযোগ নেই। মানুষ যে প্রুফ দেখে বা পাণ্ডুলিপি সম্পাদনা, এটা যে একটা কাজ হিসাবে অনেকেই কিন্তু এটাকে গণনাই করে না। এখন লেখকরা টাকা দিতে অনিচ্ছুক, প্রকাশকরা অনিচ্ছুক, সবাই চান বইটা যেন সুন্দর হয়, বইটা যেন ভালো হয়, কিন্তু প্রয়োজনীয় জায়গায় পারিশ্রমিক মেটানোর দিকে কারোরই কোনো মনোযোগ নাই। আমি মনে করি অনেক পাণ্ডুলিপি দেখেছি, পড়েছি, অনেক লোক আর অনেক খ্যাতিমান মানুষ আসে, আমার একটু দেখে দেন, আমার প্রুফটা দেখে দেন, পাণ্ডুলিপিটা দেখে দেন, দিলাম। তো তারা পাওনা পরিশোধের সময় তারা কিন্তু থাকে না। তো দেখা গেল যে আমাকে দূর থেকে তারা দেখলেন, তারা পথ পাল্টাতে ফেললেন, এমনও হয়েছে। বা দেখা গেল 56 ফরমার একটা পাণ্ডুলিপি দেখলাম কারো, তিনি 1000-2 টাকা ধরিয়ে দিলেন হাতের মুঠোয়, কোনো হিসাব নেই। এখন আপনি যদি ফরমার হিসাবও ধরেন, ফরমা 300 টাকা, ফরমা 500 টাকা, ফরমা 1000, ফরমা 1200 টাকা, আপনার বলতে হবে ভাই আপনার এই অত ফরমা বই, ফরমার এই হিসাবে এই টাকা আপনি পাওনা আছেন। তা না করে হাতের মুঠোয় ধরিয়ে দিচ্ছেন, তাই এটার নাম দিচ্ছে সম্মানী। এটা যে পারিশ্রমিক বলছেন, সম্মানী। তো সম্মানী মানে আমার তো সম্মান খেয়ে বাঁচতে হয়, বা এই ধরনের কাজ যারা করে, পাণ্ডুলিপির যারা করে তাদেরকে সম্মান খেয়ে বাঁচতে হয়। এখন একটা বই নিয়ে লেখকের যে আবেগ, পাণ্ডুলিপি সম্পাদকের তো সেই আবেগটা থাকবে না, কারণ তার তো হচ্ছে পেশা, তার জীবন জীবিকা এখানে। তো লেখক বই বের হবে, লেখক খুব খুশি, বই বের হবে, তার 2-4 জায়গায় দেখালেন, পোস্ট দিলেন, কভার পোস্ট করলেন, ঘন ঘন তিনি ফাটিয়ে দিলেন। পাণ্ডুলিপির সম্পাদক তো ফাটিয়ে দেওয়ার কিছুই না, তার তো দরকার হচ্ছে পারিশ্রমিক পাওনা। তো পারিশ্রমিক আসলে পায় না। 2-1টা পাণ্ডুলিপি হাউস কিন্তু আমাদের দেশে গড়ে উঠছিল, এখনও কেউ চেষ্টা করছেন আর কি, যে একটা সম্পাদনা হাউস গড়ার। কিন্তু আমি দেখি হাউসগুলি হয়তো 6 মাস, 3 মাস বা বড় ধরে 1 বছর টিকে, তারপর আর থাকে না। এখন লেখক এই জিনিসটা নিজেকে বিশ্বাস করাতে পারেন না, প্রকাশকও বিশ্বাস করাতে পারেন না। একটা সুসম্পাদিত বইয়ের পেছনে তারা 20-30 হাজার টাকা খরচ করবেন, এই টাকা একটা সম্পাদনা প্রতিষ্ঠানকে দিতে হবে, এটা কেউ করেন না। এখন লেখকের মনে হয় কি, আর আমি যা লিখছি সবই ফাইন, কোথাও কোনো ভুল নেই, কিন্তু ভুল তো বাক্যে ভুল, শব্দে ভুল। তো লেখকের তো সে এটা বোঝার ক্ষমতা নাই যে আমি যা লিখছি অনেক কিছু হয় নাই, বিষয়ে যদি না জান, তথ্যগত ভ্রান্তি আছে, শিল্পগত ঝামেলা আছে, তারপরে দৃষ্টিভঙ্গিগত ত্রুটি আছে, অনেক ধরনের সমস্যা থাকে। একটা তৃতীয় নয়ন এখানে প্রধান, পাণ্ডুলিপি সম্পাদক, প্রুফ রিডার বা প্রাজ্ঞ প্রকাশক, একটা তৃতীয় নয়ন যদি এই পাণ্ডুলিপিটা পড়েন, তিনি বুঝতে পারেন যে এখানে হয় নাই। তো আমাদের দেশে হয় কি, লেখক যান প্রকাশকের কাছে, ভাই পাণ্ডুলিপি তো আনলাম, কত টাকা লাগবে? তো প্রকাশক কত কপি, অত কপি 20,000, 40,000, 50,000 টাকা, চুক্তি হয়ে গেল। প্রকাশকও অনুভব করলেন না যে আমি যে পাঠকের হাতে বইটা দিবি, পাঠকরা কি পড়লো, আসলেই বই হয়েছে কিনা, এই বই প্রকাশের উপযোগী কিনা। এই যে একটু আগে বললাম আমাদের দেশে লোকজন বই পড়ে না, এটাও কিন্তু একটা কারণ। এত ভুলভাল বই, এত ভুলভাল কন্টেন্ট চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, মানুষ তো প্রতারিত হয়। একজন একটা বই কিনলেন, বইমেলা থেকে একটা বই কিনে দেখলেন যে তার পড়ার মতন কিছু নাই, স্ক্রিপ্ট হচ্ছে দুর্বল, বানান ভুল, মেকআপ যাচ্ছে তাই, ছাপার মানও ভালো না, সব মিলিয়ে এইভাবে ভুল ধারণা হতে একটা সময় মানুষ বই পড়া ছাড়েন। কিন্তু ওই ভারতের বই বা কলকাতা থেকে যেসব বই প্রকাশ হয়, আমাদের দেশে কিছু বই আসে, ওই বইগুলির কিন্তু প্রচুর পাঠক আছে, এগুলি সুসম্পাদিত বই, যেমন বিষয় তেমনি সম্পাদনা, বাদাই, কাগজ, সমস্ত কিছুই ভালো। পেশাদার ওখানেও যে ভুলভাল কাজ হয় না তা না, কিন্তু সেরা বইগুলি এখানে আসে। তো সেরা বইগুলি মানুষজন পড়ে। তো আমাদের দেশে যে প্রত্যেক প্রকাশনা হাউজের একটা সম্পাদক পোস্ট রাখাটা খুব জরুরি,
লেখক আসলো, বই ছেপে দিলেন। একই কাজ আপনি করবেন, আপনি লেখককে বলবেন, প্রকাশক হিসাবে আপনি লেখককে বললেন আপনার বইটা সম্পাদনা করতে হবে, এই যে 20,000 টাকা অমুকের কাছে গিয়ে সম্পাদনা করিয়ে আনেন বা অমুক প্রতিষ্ঠানে যান, তারপরে আমার কাছে আসেন, আমি সিদ্ধান্ত নেব, বই পড়ব, পড়ে সিদ্ধান্ত নেব আমি বই প্রকাশ করব কি করব না, আমার পছন্দ হবে কি হবে না। কিন্তু তা না হলো প্রকাশক এখন করছে প্রেসের কাজ। প্রেসের কাজ, ভাই আমার এটা আছে, পেন ড্রাইভে আনছি, প্লেট করে দেন, ছেপে দেন। প্রকাশকরা এটা করে। এবং আমাদের লেখকদের এত আত্মবিশ্বাস, লেখকরা মানে আমি যেটা লিখছি কিচ্ছু নাই, কোথাও কোনো ভুল নাই, সব ঠিক আছে, এই আত্মবিশ্বাস, এটা যে কি মানের আত্মবিশ্বাস আমি বুঝে উঠতে পারি না। কিন্তু বললেই এখানে হয় না, সেখানে হয় না, এখানে এটা বললো আবার অনেক মাইন্ড করে যে এই আমার চেয়ে আপনি বেশি কি বুঝেন নাকি। এখন অবস্থা হচ্ছে তো কেউ কাউকে তো কাউন্ট করে না, আমি পণ্ডিত, আমি সব। কিন্তু প্রত্যেকটা পেশার বিশেষজ্ঞ লোক আছে, যিনি মনে করেন জুতা সেলাই করেন, মুচির কাজ আমাকে দিয়ে হবে না, আপনাকে তো দিয়ে হবে না, ওই কাজে উনি সারা, উনার কাজটা উনাকেই করতে হবে। এখন আপনি যদি মুচির কাজ করতে যান তো দেখা গেলো চামড়া একদিকে ছিলে আছে, বেরিয়ে আছে, সেলাই খোলা, নানান রকম সমস্যা। তো একটা বই প্রকাশের যে ধাপ আছে, প্রুফ রিডিং, সম্পাদনা, ছাপা, বাদাই, এগুলি প্রত্যেকটা খাত যথাযথভাবে তদারকি করা প্রয়োজন। এগুলি যদি তদারকি করা যায় তখন যে পাণ্ডুলিপি সম্পাদনার কথা বললেন, পাণ্ডুলিপি সম্পাদনার কথা বিষয়টাও আসবে। এখন পাণ্ডুলিপি সম্পাদনা হয়ে গেছে একটা গৌণ খাত, করালো না করালে না। এখন লেখকগুলো আরে আমি লিখছি কি পড়বে, আমার চেয়ে ভালো কে বুঝবে নাকি, এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত, মনোভাব। তরুণদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? তরুণদের উদ্দেশ্যে বা কারো উদ্দেশ্যে তো আসলে পরামর্শ দেওয়া উচিত না, সবাই তো বেশি বোঝেন, মানে কেউ তো কম বোঝে না। বিশেষ করে এই যে প্রযুক্তি, এই প্রযুক্তির মধ্যে আমরা তো অন্যকে মান্য করি না। একটা সময় ছিল মুরব্বী শ্রেণীর মানুষ দেখলে সিগারেট খেত না, তরুণরা করতো। এখন মেট্রো রেলে আমরা দেখি একজন খুব বয়স্ক লোক দাঁড়িয়ে আছে আর একজন তরুণ বসে মোবাইল ফোন চ্যাট করছে, যে ফেসবুক একটা হচ্ছে একটা সামাজিক শৃঙ্খলা, সেটা কিন্তু একদম নাই। আবার লেখকদের মধ্যে দেখা যায় আমাদের জ্যেষ্ঠ লেখক যারা আছেন তারা কিন্তু তরুণদের যে ভরসার স্থল হয়ে উঠবেন সেটাও কিন্তু হয় না, তরুণরা পথভ্রষ্ট হয় নানানভাবে। একটা নিয়ম হচ্ছে কি, একটা প্রতিষ্ঠিত লেখক থাকলে তিনি তার তরুণকে ডাকবেন, এই শোনো তোমার লেখা কিন্তু এইভাবে নয়, ধাপগুলি এইভাবে, তুমি লেখাটা এইভাবে লেখো বা আরেকটু তো ভাবো। তো দেখা যায় যিনি প্রতিষ্ঠিত হন তিনি তার মতন, তো আমার লেখা আমি লিখলাম, ও যা পারে তা করুক। আবার ও যদি আমার মানের হয় তাহলে আমি একটু খাটো হলাম। তো এগুলি আসলে দুদিক থেকে সমস্যা আছে। তরুণদেরও যেতে হবে সিনিয়রদের কাছে, সিনিয়রদেরও তরুণদের একটা বরাবর হয়ে উঠতে হবে, আশীর্বাদের হাতটা রাখতে হবে। তো তরুণরা এখন পড়বে বেশি, লিখবে কম, পড়বে বেশি, এইটুকুই বলা, যে পড়বেন অনেক, লিখবেন কম। পড়বেন মানে যেসব বসে ভুলভাল বই না সেটাও পড়বেন। এখন তরুণ যারা লেখালেখি করছে তারা কি লিখছে, কেমন লিখছে, এটাও তো অনেক বই তো সান্ত্বনা দেওয়ার জন্য কিনতে হয়, উৎসাহিত করার জন্য কিছু বই কিনতে হয়। কিন্তু ক্লাসিক বইগুলো, চিরায়ত বইগুলো, যেগুলি অনেক বই আছে অবশ্য পাঠ্য, 100 বই বা 1000 বইয়ের এক ভালো বইয়ের তালিকা করতে হবে, এই বইগুলি আমি পড়ব। তা আমার যদি 100টা ভালো বই পড়া থাকে বা আমি যদি প্রতিদিন ভালো বই একটু করে পড়ি, একটা খারাপ লেখা লিখতে গেলে আমি একটু ভাববো, এটা তো হয় নাই, কারণ ওটা ভালো লেখাটা তো আমি পড়ছি, তো আমার লেখা তো ওটার কাছাকাছি যেতে হবে, আমার চিন্তা তো থাকবে ওইখানে। তো পড়াটা খুব জরুরি, লেখার চেয়ে পড়াটা জরুরি। তো লিখবেন ঠিক আছে, কিন্তু পড়াটা যেন থাকে, প্রতিদিন 2 ঘন্টা অন্তত পড়া উচিত। সৃজনশীল বই, দেশের বই, বাইরের বই, প্রত্যেকটা দিন 2 ঘন্টা পড়া উচিত। আর ফেসবুকে, ব্লগে এখানেও পড়ার মতন অনেক ভালো ভালো লেখা আছে, তো সবই পড়তে হবে আসলে। আচ্ছা, উন্মেষ সাহিত্য সাময়িকীর পাঠকদের উদ্দেশ্যে কি বলবেন? উন্মেষ সাহিত্য সাময়িকীর পাঠক আর উন্মেষ সাহিত্য সাময়িকীর দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে যে বই নিয়ে যা বললাম একই কথা আপনাদের উদ্দেশ্য। যে লেখা প্রকাশিত হয় বা যে লেখা বক্তারা বলেন সব কথা কিন্তু ঠিকঠাক না, আপনার মত আপনি এখানে প্রকাশ করতে হবে যে উনি এই কথাটা ঠিক বলেননি, বা এইটা যে তিনি বললেন তার ব্যাখ্যা কি। এই যে আপনি যখন ব্যাখ্যা চাইবেন, আপনি যখন বলবেন যে আপনার লেখাটা হয় নাই, আপনার কথাটা হয় নাই, এই যে পারস্পরিক তর্ক বিতর্ক, এটা আমি
পজিটিভ অর্থে বলছি। এর মধ্যে মনে করেন একটা সংগঠিত একটা উন্মেষ বা ভালো একটা সাহিত্য, ভালো একটা ভিডিও আমরা পাবো। কিন্তু আপনি দেখলেন বা পড়লেন, আপনি বিরূপ হলেন বা হলেন হতাশাগ্রস্ত হলেন, বা আপনি লেখকের প্রশংসাই করলেন, আপনার মতন আপনি করলেন। কিন্তু আপনার উচিত হচ্ছে আপনি সম্পাদককে বলা, ভাই লেখাটা ভালো, যে ভিডিও করছেন উনি বলছেন বা এই জিনিসগুলি বাদ পড়ছে। মানে যে লেখক, সম্পাদক, পাঠক, বক্তা, আমরা সবচেয়ে পাঠককে যদি আমরা বক্তা বলি, সে বক্তাই হচ্ছে সত্যিকারের বিচারক, সত্যিকারের অডিয়েন্স। তাদের দিক থেকে ফিডব্যাকটা আসতে হবে। ফিডব্যাক আসলে সম্পাদক হিসাবে যেমন আপনি সঠিক পথে থাকবেন, লেখককেও হিসাব করে লিখতে হবে, হিসাব করে কিন্তু তাকে বলতে হবে। কিন্তু গা ছাড়া ভাব, আপনার মতন আমি আর যার যার মতন শেষে থাকে যে তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই, তোমার আমার কোনো সম্পর্ক নেই, একটা বাংলা সিনেমার গান আছে। তো সব ধারা মিলে আসলে একটা ধারায় আসতে হবে। যদি আমরা উন্নতি চাই, যদি আমরা নিজেদের বিকাশ ও প্রকাশ চাই, আমাদের এই যোগসূত্র, এই যে মিলন, মেলবন্ধন, এটা খুবই জরুরি। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য উন্মেষ সাহিত্য সাময়িকীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আর যারা আমাদের সামনে আছেন, আগামীতেও যারা আমাদের সামনে আসবেন, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা।